আমাদের জীবনের দৈনন্দিন ব্যবহারের একটি জিনিস হচ্ছে তেল। আপনি কি জানেন প্রতিদিন আপনি যেটি ব্যবহার করেন সেই তেল কোথা থেকে আসে? আমরা সবাই জানি যে পেট্রোলিয়াম বা তেল আজকের আধুনিক সমাজের অঙ্গ হয়ে উঠেছে। তবে এই রহস্যময় যাত্রা এবং এটি কিভাবে তৈরি করা হয় তা কি আপনার জানা আছে? আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে পৃথিবীর গহীনে জন্ম নেয় তেল এবং তার উত্তোলন ও শোধন প্রক্রিয়া, এবং সেই সাথে এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করার অনুরোধ থাকবে। পেট্রোলিয়াম বা তেল একটি প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানি যা হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে। তবে কিভাবে তৈরি হয় এই তেল? দীর্ঘকাল আগে যখন পৃথিবী ছিল আরো তরল, তখন সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে উদ্ভিদ এবং প্রাণী মারা যেত। এই মৃত জৈব উপাদানগুলি যা মাটির নিচে চাপ ও তাপের শিকার হয়েছিল, পরবর্তীতে ধীরে ধীরে তেলের রূপে পরিণত হয় এগুলি। কিন্তু তেলের জন্মের প্রক্রিয়া এমন কিছু না যে যা কয়েক বছরে ঘটে, এটি করতে লেগেছিল লক্ষ লক্ষ বছরের ব্যাপার। সমুদ্রের তলদেশে যে জীবাশ্ম চাপ ও তাপের প্রভাবে তেল বা প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়, তাতে প্রচুর পরিমাণে জৈব কণা থাকে। তেলের জন্মের প্রথম ধাপে এই মৃত জীবাণু উদ্ভিদ এবং প্রাণীসমূহ মাটির নিচে চাপের মধ্যে পড়ে এবং তারা ধীরে ধীরে তেলে রূপান্তরিত হতে থাকে। তবে এই তেল আমরা কিভাবে উত্তোলন করি? উত্তোলন প্রক্রিয়া একটি অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ কাজ। তবে তেল সাধারণত দুইভাবে উত্তোলন করা হয়, একটি ভূমির উপর এবং আরেকটি সমুদ্রের গভীরে। ভূগর্ভে গভীর ড্রিলিং এর মাধ্যমে তেল উত্তোলন করা হয়, যা প্ল্যাটফর্ম থেকে শুরু করে এবং গভীরে গিয়ে তেল উত্তোলন করে। কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং প্রক্রিয়া হলো সমুদ্রগর্ভে থেকে তেল উত্তোলন করা। সমুদ্রের তলদেশে তেল অনুসন্ধান এবং উত্তোলন একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া। প্রথমে ডুবুরি অথবা ভূতাত্ত্বিকবিদেরা পানির নিচে পাথরের নমুনা সংগ্রহ করেন এবং ছবি তোলেন। যদি তেল পাওয়ার সম্ভাবনা থাকে তখন তার পরবর্তী ধাপ শুরু হয়। প্রথমে ভাসমান প্ল্যাটফর্ম স্থাপন করা হয় যেখানে খনন কাজ শুরু হয়। কূপ খননের জন্য সঠিক স্থান নির্ধারণের পর ড্রিলিং প্রক্রিয়া শুরু হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এটি অত্যন্ত চ্যালেঞ্জ স্বরূপ। পাইপের মাধ্যমে মাটি ছিদ্র করার জন্য ব্যবহার করা হয় বিশাল বিশাল ড্রিল মেশিন, যা কয়েকশো মিটার গভীরে যেতে পারে। মেশিনটি স্থিরভাবে কাজ করতে একটি পুরো পাইপ স্থাপন করা হয় যাতে পানির স্রোত এর অবস্থান পরিবর্তন করতে না পারে। ড্রিলিং এর সময় উচ্চ তাপে তরল পাঠানো হয় যা পাথর ভেঙে উপরে তুলে আনে। কিছু অংশ খোদাই হওয়ার পর পাইপের চারপাশে সিমেন্ট ঢেলে স্থির করা হয়। প্রাথমিকভাবে তেল ও গ্যাসের চাপ স্বয়ংক্রিয়ভাবে পাইপের মাধ্যমে উপরে উঠে আসে, তবে চাপ কমে গেলে পাম্পের মাধ্যমে তেল উত্তোলন করা হয়। বিশাল প্ল্যাটফর্ম এবং ড্রিলিং মেশিন ব্যবহৃত হয় গভীর সমুদ্রের তল থেকে তেল উত্তোলনের জন্য। এর মধ্যে বিশেষ জাহাজ, ডুবোযান এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়। তবে এটি অত্যন্ত বিপজ্জনক কাজ এবং তেলের খনন প্রক্রিয়ায় একটু ত্রুটি ভুলও অনেক বিপজ্জনক হতে পারে। তার পাশাপাশি সমুদ্রের গভীরতাও এটিকে আরো জটিল করে তোলে, কারণ সমুদ্রের শক্তিশালী প্রবাহ এবং ঝড়ের ফলে কাজটি খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। তেল উত্তোলনের পর একে সরাসরি ব্যবহার করা যায় না। এটি প্রথমে শোধনাগারে পাঠানো হয় যেখানে একে পরিশোধিত করা হয়। এই প্রক্রিয়াকে রিফাইনিং বলা হয়। রিফাইনিং প্রক্রিয়ার তেলকে বিভিন্ন উপাদানে ভাগ করা হয়, যেমন ডিজেল, কেরোসিন, পেট্রোল, গ্যাস এবং অন্যান্য জ্বালানি দ্রব্য তৈরি করা হয়। শোধন প্রক্রিয়া এমন ভাবে করা হয় যাতে তেলের অমেদ উপাদানগুলি বের করা যায়। উত্তপ্ত তেলের মাধ্যমে এটি বিভিন্ন স্তরে ভেঙে দেওয়া হয় এবং বিভিন্ন তেলের উপাদান আলাদা আলাদা করা হয়। উদাহরণস্বরূপ গ্যাস এবং ডিজেলকে আলাদা করা হয় ভিন্ন ভিন্ন তাপমাত্রায়। এই প্রক্রিয়া বিশ্বের বৃহত্তম রিফাইনিং প্ল্যান্টগুলোতে পরিচালিত হয়। সমুদ্রগর্ভ থেকে তেল উত্তোলন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষত যখন দুর্ঘটনা ঘটে। 2010 সালে ঘটে যাওয়া ডিপ ওয়াটার হরিজন দুর্ঘটনা একটি বড় দৃষ্টান্ত। এই দুর্ঘটনায় বিশাল পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে, যা পরিবেশের জন্য ব্যাপক ক্ষতি সৃষ্টি করে। এই ধরনের দুর্ঘটনা তেল উত্তোলনের ঝুঁকির প্রকৃত চিত্র তুলে ধরে। পেট্রোলিয়ামের উত্তোলন বিশেষ করে সমুদ্র গভীর থেকে পরিবেশের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে, যা মৎস্যজীবী ও সামুদ্রিক জীবনের জন্য মারাত্মক হতে পারে। তবে পৃথিবী জুড়ে প্রশ্ন উঠেছে, তেলের ভবিষ্যৎ কি? আমরা জানি তেল একটি সীমিত সম্পদ এবং একসময় এটি শেষ হয়ে যাবে। তবে এখন অনেক বিজ্ঞানী এবং পরিবেশবিদরা গ্রিন এনার্জি প্রযুক্তির দিকে নজর দিচ্ছেন, যেখানে সৌরশক্তি, বায়ু শক্তি এবং অন্যান্য পূর্ণ ব্যবহারযোগ্য শক্তির উৎসকে বিকল্প হিসেবে গ্রহণ করা হচ্ছে। বিশ্বজুড়ে তেলের ব্যবহার যেমন বাড়ছে, ঠিক তেমনি বিকল্প শক্তির উৎসের দিকেও নজর দেওয়া হচ্ছে। সৌরশক্তি এবং বায়ু শক্তি এই তেলের বিকল্প হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে তেল একেবারে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যাবে বিষয়টি এমন নয়। যতদিন না পূর্ণ ব্যবহারযোগ্য শক্তির উৎস আমাদের প্রয়োজন, পেট্রোলিয়াম সত্যি আমাদের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এর ব্যবহার এবং পরিবেশের উপর প্রভাব নিয়ে আমাদের জীবনে আরো চিন্তা করতে হবে। যত্ন সহকারে ব্যবহৃত হলে এটি আগামী বহু বছর ধরে মানুষের উপকারে আসবে। তবে একই সাথে আমাদের উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং সবুজ পৃথিবী তৈরি করা। আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।